হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনি শুনতে চলেছেন পল্লব ঘোষের কলমে একটি তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিক ও ভূতনি তন্ত্রের মারণ বাণ। শুনতে থাকুন আজকের গল্প। গল্পে কথকের ভূমিকায় অভিক, তারানাথ তান্ত্রিকের চরিত্রে আমি দিব্যেন্দু। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিক ও ভূতনি তন্ত্রের মারণ বাণ। বিজ্ঞাপনের কাগজটা মুখের সামনে ধরে কিশোরী সেন বলল, শহরে জাদুর খেলা আসছে, 20 পয়সার টিকিট, যাবে নাকি? বিজ্ঞাপনটা কিশোরীর হাত থেকে নিয়ে একবার দেখেই আবার ফিরিয়ে দিয়ে বললাম, না ভায়া, একই মাসের শেষ, বেতন ঢুকুক আগে, তারপর না হয় টাকা বিনোদনে নিবেদন করা যাবে। তাছাড়া আমরা চাইলে তো বিনে পয়সায়ও খেলা দেখতে পারি। তার মানে? কেন ভুলে গেলে? আরে মাস তিনেক আগে তুমি তো আমার সঙ্গে পরিচয় করিয়েছিলে। ও, ওই মটলেনের তারানাথ চক্রবর্তী, মানে তারানাথ তান্ত্রিক। তা তুমি ওনার সব কথা বিশ্বাস করো নাকি? অবিশ্বাস তো করা যায় না। জগতে তো এমন কত কিছুই আছে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। ওনাকে দেখলে ঠিক অবিশ্বাসের ভাবটা কখনোই আসে না। কিশোরী আর কিছু বলল না। একটা দীর্ঘশ্বাস ফেলে কাগজটা ভাঁজ করে নিজের ব্যাগে ঢুকিয়ে নিল। তারানাথ তান্ত্রিকের সাথে আমার আলাপ এই কিশোরীর সূত্রেই। ধীরে ধীরে লোকটার সঙ্গে কথাবার্তা পরিচয় আরও বাড়ে। মাস দুয়েক হলো অফিসে ছুটির শেষে মঠ লেনের তারানাথ তান্ত্রিকের বাড়ি যাওয়া শুরু করেছি। কিশোরী সেনও আসে। চা, মুড়ি, ছোলা, তেলেভাজা সহযোগে আড্ডা ভালোই জমে ওঠে। তারানাথ প্রায়ই আমাদের তার জীবনে ঘটা অলৌকিক সব ঘটনা শোনায়। প্রৌঢ় নিজে অবশ্য এখনও টুকটাক জ্যোতিষচর্চা করেন। তারানাথকে জাদুকরের সাথে তুলনা করলাম এই কারণেই, আলাপের শুরুর থেকেই আমাদের অনেক আশ্চর্য ক্ষমতার কথা তিনি বলেছেন, যা তন্ত্র সাধনা করে পাওয়া যায়। আমাদের মতো সাধারণ মানুষের কাছে তা জাদুর থেকে কম কি? অবশ্য তারানাথ কথায় কথায় ওসব বললেও খুব একটা আমাদের আশ্চর্য কিছু করে দেখাতে চায় না। কিশোরী এ নিয়ে তারানাথের পেছনে কম লাগে না। ধর্মতলার ট্রাম থেকে নেমে হাঁটতে হাঁটতে দুজনে এসে পৌঁছলাম তারানাথের বাড়ির সামনে। উঠোনে কাপড় শুকোতে দেওয়ার দড়ি থেকে কাপড় জামা টেনে তুলছিল তারানাথের মেয়ে চারি। ও, আপনারা এসেছেন কাকাবাবু? আসুন, ভেতরে আসুন, বাবা মশাই ভেতরেই আছেন। বসার ঘরে ঢুকে দেখি তারানাথ তান্ত্রিক বসে সামনে একটা ছোট ডেস্ক মতো রেখে তার উপর খাতা ফেলে কিসব লেখালেখি করছে। চারপাশে আরও কিসব কাগজ ছড়ানো। আমরা নিজেদের জায়গায় গিয়ে বসলাম। কিশোরী বরাবরই ছটফটে আর কৌতূহলী স্বভাবের। সেটা চেপে রাখতে না পেরে সে কিছু একটা বলতে গেল, কিন্তু আশ্চর্য, তারানাথ একবারও মাথা না তুলে কিশোরীকে হাত তুলে চুপ থাকার নির্দেশ দিয়ে বলল, ও বিজ্ঞাপন আমাকে দেখিয়ে লাভ নেই, একটু বসো, চটপট এটা এক্ষুনি হয়ে যাবে। আমি আর কিশোরী অবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। কিশোরী তো ব্যাগ থেকে কাগজ বেরই করেনি, তাহলে তারানাথ বুঝলো কি করে? আর কিছুক্ষণ লেখালেখির পর লেখা বন্ধ করে সব কাগজ গুটিয়ে তারানাথ ভেতরে চলে গেল। কাগজ ডেস্ক সব রেখে এসে তারানাথ তান্ত্রিক বসলেন আমাদের নিত্য আড্ডার আসরে। এক খদ্দেরের ছেলের কুষ্টি দেখছিলাম আর কি, দরকার ছিল। তা বলো, তোমাদের খবর কি? আমাদের খবর বলার মতো কিছুই আমাদের কাছে নেই। একটু আগের তারানাথের বলা কথার রেশটা এখনো কাটেনি। তারানাথ আমাদের মুখের দিকে তাকিয়ে সেই ভাব বুঝতে পেরে বলল, এটুকুতেই অবাক হচ্ছ? অথচ তন্ত্রের ক্ষমতা যে অনেক, যা না দেখলে বিশ্বাস হবে না। এই বিভূতি, তুমি ঠিকই বলেছো ভাইয়া। পয়সা খরচ করে জাদু দেখার কি দরকার? এখানে এলেই সে সব মিটে যাবে। সব কিছু নিয়ে তোমার এই ঠাট্টা করার স্বভাবটা আমার একদম ভালো লাগে না হে। মাঝে মাঝে মনে হয়
তোমরা আমার গল্প শুনে পিছনে অনেক ঠাট্টা তামাশা করো। এই না না, এসব কি বলছেন? ঠাট্টা করলে কি আর সবকিছু শেষে রোদ জল বৃষ্টি মাথায় করে এখানে ছুটে আসতাম? আরে আপনি কিশোরীর কথা ছাড়ুন। ও কোথায় জাদুর খেলা দেখার টিকিট পেয়েছে, তাই তখন থেকে আমাকে যেতে বলছে। আমি তখন বললাম যে ঠাকুরমশাই আমাদের তার জীবনের যেসব আশ্চর্য অভিজ্ঞতার কথা শোনান, তারপরে এসব জাদু টাদু দেখে আর বিশেষ আকর্ষণ হবে না, এই আর কি। বুঝি বুঝি, তোমাদের সব নাটক বুঝি বাপু। দেখো, জাদু কেবল চোখের ভেলকি মাত্র। বিজ্ঞানের বিভিন্ন সাহায্য নিয়েও অনেক সময় জাদু দেখানো হয়, কিন্তু তন্ত্র ও জিনিস আলাদা হে। ওকে ব্যাখ্যা করার মতো ক্ষমতা বিজ্ঞানেরও নেই। আর তোমরা যদি আমার মতো চোখে দেখতে, তাহলে কিশোরী অন্তত এই বাতরামো করার আগে দুবার ভাবতো। দেখতে চাও নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখান। তাই তো বিভূতি? এই বলে কিশোরী সামনে রাখা চায়ের কাপটা হাত বাড়িয়ে নিতে গিয়ে ওই অবস্থাতেই কিরকম যেন স্থানও হয়ে গেল, যেন ওই মুহূর্তটাকে কেউ যান্ত্রিকভাবে রুখে দিয়েছে। প্রথমটা আমি কিছুটা বুঝতে না পারলেও পরে তারানাথের দিকে তাকিয়ে আমার গায়ের লোম উত্তেজনায় খাড়া হয়ে উঠল। তারানাথ শান্ত নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে কিশোরীর চোখের দিকে, কিশোরীও তাকিয়ে তার দিকে। তারানাথের ঠোঁট নড়ছে, যেন বিড়বিড় করে সে কিছু বলছে, কিছু একটা মন্ত্র। কিন্তু কিশোরী সেন ওইভাবেই হাত বাড়িয়ে জড় ভরতের মতো এক অদ্ভুত ভঙ্গিতে অনেকটা নির্জীবের ন্যায় সহাবস্থান করছে দুই সজীব বস্তুর মাঝে। আমি বাকরুদ্ধ শ্বাসরুদ্ধ হয়ে দেখতে লাগলাম সবটা। বুঝতে বাকি রইল না তারানাথী গোপন কোনো ক্রিয়ায় যেন এক মুহূর্তের জন্য রুদ্ধ করে দিয়েছে কিশোরীর গতি। কোনো কিছু না দেখলেও আমার চোখের সামনে যেন ধরা দিল শ্মশানে মশানে সাধু সঙ্গ করে বেড়ানো, ডামর তন্ত্রে দীক্ষিত মাতু পাগলির শিষ্য এবং মধু সুন্দরী দেবীর বরপ্রাপ্ত যুবা বয়সের তারানাথ চক্রবর্তী। সত্যি চোখে না দেখলে এ বিশ্বাস হয় না। বুঝতে পারলাম আমার কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে। কিশোরী সেনের মতো মানুষ কিনা তারানাথের এক দৃষ্টিতেই যেন মোমের পুতুলে পরিণত হয়েছে। না জানি এই মানুষটার কত কিছু করার ক্ষমতা রাখে। 1 মিনিট 2 মিনিট এইভাবে থাকার পর তারানাথ চোখ বুঝল আর কিশোরীর চোখের সামনে জোর করে 2 হাতে তালি দিল। হঠাৎ যেন একটা আচ্ছন্ন ভাব কিশোরীর শরীর ছেড়ে বেরিয়ে গেল এবং সে ভ্যাবাচাকা খেয়ে ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকাতে লাগলো। বিস্ময়ের রেশ টেনে বললাম, আপনি? হস্তপদ বন্ধন, বিশেষ কিছু না। সামনের ব্যক্তির নড়াচড়া করার ক্ষমতা ভুলে গিয়ে একটা ঘোরে ডুবে থাকবে। সত্যিই কিশোরী সেন যেন ঘোর কাটিয়ে উঠল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, কি জানি ভাইয়া, হঠাৎ করে কিরকম যেন মাথাটা ঘুরে গেল। একটু চা খাও, গরম গরম, সব ঠিক হয়ে যাবে। কিশোরী চায়ের কাপ হাতে তুলে নিয়ে চুমুক দিল। তারপর প্যান্টের পকেটে হাত রেখে বলল, এ বাবা, পাসিং শো তো আনতে ভুলে গেছি। আহা হা হা, ও তোলা হয়েও না, তোমরা আগের দিনই এটি দিয়েছিলে। যা দাও তাতে আমার মোটামুটি এই সপ্তাহ খানেকের ধোয়া ছাড়ার ব্যাপারটা মিটে যায়। এটা পড়ে আছে, এখন আর চিন্তা নেই। আচ্ছা ঠাকুরমশাই, যদি কিছু মনে না করেন তবে একটা কথা জিজ্ঞাসা করি। বলো বলো। আচ্ছা, আপনি তো জীবনের একটা সময় বাইরে ঘুরে বেরিয়ে সাধনা করে কাটিয়েছেন। সাধনার জন্য এমন অনেক পন্থা নিতে হয়, বা সাধনার জোরে আপনি অনেক অলৌকিক কিছু দেখেছেন, করেওছেন। আচ্ছা, কখনো কি কেউ আপনাকে ভুল বুঝেছে? মানে ধরুন, সবাই তো আর এসব জিনিস ভালোভাবে নেয় না, তাই না? তাই আপনাকে কখনো এর জন্য কথা শুনতে হয়েছে? আমার নিজের পরিবারের লোকজন তো সে কতবার আমাকে এই জীবন থেকে টেনে সরিয়ে সংসারে আনার চেষ্টা করেছে,
হয়তো সফল হয়েছে, আবার হয়তো সফল হয়নি। তবে হ্যাঁ, তুমি যে কথা বলতে চাইছো, আমাকে কয়েকবার লোকে ভুল বুঝেছে বটে। সমালোচকদের ঊর্ধ্বে তো স্বয়ং ঈশ্বরও না, আর আমি তো কোথাকার সামান্য মানুষে। সব জায়গা যে সব সময় আমার জয় জয়কার হয়েছে, লোকে আমাকে আদর্শ বলে মেনেছে, তা ভেবে নেওয়া চূড়ান্ত বোকামি। বুঝলে কিনা? তা সেরকম একটা বেশ রোমাঞ্চকর ঘটনা হোক না আজকে। সন্ধেটা না হলে বড্ড ম্যাড় মেরে ঠেকেছে। কি বলো বিভূতি? তা একটা ঘটনার কথা মনে পড়ে বইকে। সে এক অত্যন্ত নিম্ন সাধনার কথা। মানুষকে বোঝাতে চেয়েও বোঝাতে পারিনি হে এসবের কুপ্রভাব। তা তোমাদের আবার ভালো লাগবে কি? তারানাথের গল্প বলার ক্ষমতা অন্য মাত্রার। অতি সাধারণ ঘটনাও তার বলার ভঙ্গিতে অত্যন্ত মনোগ্রাহী হয়ে ওঠে। যদিও তারানাথের গল্পে কোনোটাই অতি সাধারণ না। সব লাগবে, আপনি শুরু করুন, আর তর সইছে না। বেশ, তবে শোনো। যে সময়ের কথা আমি বলছি তা আমার বিয়ের আগের। তখন বাইরে বাইরে ঘুরে বেড়াই। সে এক অদ্ভুত মনের অবস্থা। মাঝে মাঝে ইচ্ছে হলো বাড়ি চলে গেলাম, কিন্তু দু একদিনের বেশি আমার আবার মন টিকল না। আবার বেরিয়ে পড়লাম খোলা আকাশের নিচে। ওই রকম একদিন ঘুরতে ঘুরতে এসে পৌঁছালাম কুল পাহাড়ি গ্রামে। গ্রামে ঢুকেছি সবে মাত্র সন্ধে হয়েছে। রাস্তার পাশে একটা ছোট্ট মুদি দোকান দেখে সেখানে গেলাম। ছোট দোকান, বিজলি বাতির কোনো ব্যবস্থা নেই। হ্যারিকেন জ্বালিয়ে দোকানি বসে আছে সামনে। অনেকটা হাঁটাহাঁটির পরে বেশ ক্লান্তই লাগছিল। বললাম, একটু জল হবে দাদা? বড্ড বড্ড তেষ্টা পেয়েছে। দোকানি জল দিলে ঘটিতে করে। কিছুটা হাতে মুখে দিলে বাকিটা ঢক ঢক করে গলায় ঠেলে ঘটিটা ফেরত দিলাম। তারপর সামনে রাখা একটা ভাঙা বেঞ্চের উপর সাবধানে বসলাম। আজকে সারাদিন হাঁটাহাঁটি হয়েছে অনেক। রাতটা এই গ্রামেই কোথাও কাটিয়ে দেব এমনই ভাবছি। এমন সময় দোকানি আমাকে জিজ্ঞেস করলো, এই গ্রামে নতুন মনে হচ্ছে? আগে হ্যাঁ, আমি অনেক দূর থেকে আসছি, পথিক বলতে পারেন। আমার নাম তারানাথ চক্রবর্তী। আজকে রাতটা এখানে কোথাও যদি একটু থাকা যেত। আচ্ছা, কোথায় থাকা যায় একটু বলতে পারেন? আমি গঙ্গাধর দাস, এই গ্রামেই থাকি, মুদি দোকান চালাই। আপনি যদি কিছু মনে না করেন তো আমার বাড়িতে থাকতে পারেন। তাছাড়া আপনি ব্রাহ্মণ মানুষ, দূরে এলে যে ফিরিয়ে দিতে নেই। মৃদু হাসলাম। তোমাদের কাছে বলতে দ্বিধা নেই। ব্রাহ্মণ হওয়ার সুবাদে অনেকেই আমাকে অজানা অচেনা হলেও রাতে বাড়িতে থাকতে দিয়েছে, যথাসাধ্য যত্নও করেছে। না, তা যে আমি খুব আনন্দের সাথে ভোগ করেছি তা কিন্তু নয়। বরং কারোর বাড়িতে থাকতেই আমার খুব একটা ভালো লাগতো না, নেহাত বেকায়দায় না পড়লে। দুজনের মধ্যে আরো কিছুক্ষণ টুকটাক কথাবার্তা হওয়ার পর গঙ্গাধর দোকানের ঝাঁপ ফেলে আমাকে নিয়ে তার বাড়ি ফিরে এলো। গঙ্গাধরের বাড়িটা একচালা। বাড়ির সামনেই উঠোন, বেশ কিছুটা জায়গা বেড়া দিয়ে ঘেরা, আর তার মধ্যে ছোট্ট বাগানের মতো গাছও করা আছে দেখলাম। পথে আস্তে আস্তে শুনেছি গঙ্গাধর বেচারার কেউ নেই। বউ অনেক আগেই একমাত্র মেয়ের জন্ম দিয়ে মারা গিয়েছে। মেয়েটিও অল্প বয়সে জ্বরে ভুগে দেহ রেখেছে। হাত মুখ ধুয়ে দুজনে ঘরে ঢুকলাম। গঙ্গাধর ঘরে ঢুকে হ্যারিকেন জ্বালালো। তখনকার দিনে আজকের মতো গ্রামে ঘরে এত বিদ্যুতের ব্যবস্থা ছিল না। আগে ঠাকুর, বলছিলাম আপনি রাতে খাবেন কি?
যদি একটু বলেন সেই মতোই ব্যবস্থা করতে পারি কি। গরিবের ভিটেতে ব্রাহ্মণ সেবা যে পরম সৌভাগ্যের ব্যাপার। আরে আরে থামো থামো হে, আমার জন্য আলাদা করে কিছু করতে হবে না। তুমি যে আমায় থাকতে দিচ্ছ তাই অনেক। রাতটুকু না খেয়ে কোনো মতে কাটাতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। না না ঠাকুর, এসব এসব কি বলছেন? আর তাছাড়া অতিথিকে এভাবে না খাইয়ে রাখলে যে অকল্যাণ হবে। জানি জানি, আমি একা মানুষ, হয়তো ততটা যত্ন আপনারে করতে পারবো না, তাও আর একটা অমন কথা বললে কিন্তু বকা খাবে। আমি থাকতে কেউ তোমার কোনো অকল্যাণ করতে পারবে না। বেশ, তুমি ছাড়বে না যখন, তোমার যা ইচ্ছা হবে তাই আমাকে রাতে দিও। তবু বারবার বলছি, আলাদা কিছু কিন্তু করতে চেও না। গঙ্গাধর আমাকে মুড়ি জাল দেওয়া গরুর খাঁটি দুধ, বাতাসা আর কিছুটা মাখা সন্দেশ দিয়েছিল খাবারের জন্য। তৃপ্তি করে খেলাম সবটুকু। মনে মনে বললাম, এই ঈশ্বর, বেচারা গঙ্গাধরকে সুস্থ রেখো। খাওয়া দাওয়ার পরে রাতে আমরা বসে গল্প করছি। হঠাৎ গঙ্গাধরের বাড়ির বাইরে ধূপ করে কিছু একটা পড়ার শব্দ হলো। আমরা চমকে উঠে পরস্পরের দিকে মুখ চাওয়াচাওয়ি করলাম। কি হলো ব্যাপারটা? চোর টোর এলো নাকি? দাঁড়ান দাঁড়ান ঠাকুরমশাই, আমি দেখছি। গঙ্গাধর উঠে গেল। সে বলল বটে, তবে চোর বলে আমার ঠিক মনে হচ্ছে না। এই শব্দটা যেন কারণ মুখ থুবড়ে মাটিতে পড়ার মতো। চোর এতটা কাঁচা হবে বলে তো মনে হয় না। গঙ্গাধরের পেছনে গেলাম। হ্যারিকেন হাতে দরজা খুলে গঙ্গাধর বাইরে এলো। ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কেউ তো নেই। আশ্চর্য, দুজনে এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ গঙ্গাধরের চোখ গেল বাড়ির এক পাশের আম গাছটার দিকে। ভয়ে আতকে উঠল গঙ্গাধর। ওকে ওকে বাবা গো, বাবা। তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম হ্যারিকেনের আলোয় আম গাছটার গোড়াতে আলোকিত হয়েছে, আর সেই আলোকক্ষেত্রের মধ্যে এসে পড়েছে ফতুয়ার হাঁটু অব্দি গোটানো ধুতি পরা একটা বছর 22-এর ছোকরা। তবে গঙ্গাধরের ভয় পাওয়ার কারণ ছোকরার অদ্ভুত উপস্থিতি। কোন স্বাভাবিক মানুষ এমনকি নেহাত বদ্ধ পাগলেরও হাব ভাব এমন হয় না। ছোকরার ঘাড় একদিকে এক অদ্ভুত ভাবে হেলে রয়েছে। ঠোঁটের কুন্দিলে লালায়িত চিপটা বেরিয়ে এসছে বিভৎস ভাবে। চোখ দুটো মাটির বাঁধ ভেঙে ধুয়ে আসা বন্যার জলের মতো ঘোলাটে আর বিস্ফারিত। হাত পায়ের মধ্যেও কিরকম যেন বিকৃতি ধরেছে, অনেকটা মৃগী রুগীর মতো। ছেলেটা মুখ দিয়ে বেরিয়ে আসছে অদ্ভুত একটা গোঙানি, অনেকটা বিড়ালের কান্নার মতো। হারাধন, এ তোর কি হয়েছে? আরে 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 এই হারাধন। হারাধনের কি হয়েছে তা গঙ্গাধর না বুঝলেও আমি বুঝতে পারছিলাম, কেননা আশপাশের বাতাসে একটা আষ্টে গন্ধ ততক্ষণে আমার নাককে বিদ্ধ করেছে। হারাধনকে ভূতে ধরেছে। চটপট ঘর থেকে এক মুঠো সর্ষে আর একটা পাটকাঠি থাকলে নিয়ে আসো তো, দেরি করো না। দাঁত কপাটি লেগে গেলে আরো ঝামেলা হবে। গঙ্গাধর পরিস্থিতির গুরুত্ব বুঝে আর কোনো প্রশ্ন না করে ছুটে গেল। যা বললাম সবই ঘরে থাকার কথা, নিয়েও এলো সে। এদিকে হারাধন ততক্ষণে মাটিতে হাঁটু কেড়ে বসে বিভৎসভাবে ঘাড় মুখ এলিয়ে ঘুমিয়ে চলছে। আমি পাটকাঠির মুখটা একটু ফাটালাম, তারপর হ্যারিকেন থেকে পাটকাঠিতে কিছুটা আগুন নিয়ে এক হাতে এক মুঠো করে সর্ষে নিয়ে আগুনের চারদিকে ঘুরিয়ে মন্ত্র পড়তে পড়তে ছুড়ে দিলাম হারাধনের গায়ে। দেখো তো, এক কোদর নামে ছিল যে রাজা, শশীপুর ডাকিয়ানি ভূত করে পূজা। শশীপুর হিন্দু নয় মুসলমান ফকির, আইলো ধাইয়া হিন্দুর মন্দির। হারাধনের অঙ্গভূত শীঘ্র শীঘ্র ছাড়।
না হইলে ঝাড়নে সর্বাংশে হইবে ছারখার। বৃহৎ তন্ত্রসার গ্রন্থে ঝাড়ন মন্ত্রের উল্লেখ রয়েছে। ভূতে ধরা ব্যক্তির নাম উল্লেখ করে এই মন্ত্র পাঠ করলে ব্যক্তি ভূতের কবল থেকে রক্ষা পায়। আরাধনের গায়ে প্রতিবার সর্ষের গুঁড়ো ছড়াতে ছড়াতে তীর তীর করে কাঁপতে কাঁপতে একটা সময় পর জ্ঞান হারিয়ে ধূপ করে মাটিতে পড়ে গেল। বুঝলাম ওষুধে কাজ হয়েছে। গঙ্গাধর আর আমি আরাধনকে ধরাধরি করে ঘরে আনলাম। চোখে মুখে জল দেওয়া হলো। কিছুক্ষণ বাদে তার জ্ঞান ফিরে এলো। দুধ আছে? থাকলে ওকে একটু গরম করে দাও দেখি। গঙ্গাধর দুধ এনে দিল আর আরাধন সবটা খেলো। গঙ্গাধর আমাকে এতক্ষণ পরে জিজ্ঞেস করলো, ওর কি হয়েছিল ঠাকুর? বুঝলে না, ওকে ভূতে ধরেছিল, তাই তো সর্ষে চাইলাম তোমার কাছে। গঙ্গাধর অবাক হয়ে আমার দিকে তাকালো। তার মনের ভাব দেখে আমি বুঝতে পেরেছি। তারপর মৃদু হেসে ঘাড় নাড়লাম। অর্থাৎ সে বুঝতে পেরেছে আমি আর 5 জনের মতো সাধারণ নই। আমি তন্ত্র সাধনা করি। আরাধন জানিয়েছিল সে পাশের গ্রামে বিল পুকুরে গিয়েছিল কি কাজে। ফিরতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়। ফেরার রাস্তাটা শ্মশান ধার দিয়ে না হলেও ওদিক দিয়ে আসলে তাড়াতাড়ি বাড়ি আসবে ভেবে সে ওই পথ ধরে। শ্মশানের কাছাকাছি আসতেই তার খেয়াল হয় কেউ তার পিছু নিয়েছে, কিন্তু পিছনে ফিরে সে কাউকে দেখতে পায় না। ভয় পেয়ে এক প্রকার ছুটতে ছুটতে সে গ্রামে আসে এবং গঙ্গাধরের বাড়ির কাছাকাছি আসতেই তার কিরকম যেন মাথাটা ঘুরতে থাকে। তারপর সে ওই আমতলায় এসে মাটিতে পড়ে যায়। তারপর তার আর কিছু মনে নেই। যাই হোক, আরাধন এখন পুরোপুরি বিপদমুক্ত। গঙ্গাধরের কাছ থেকে একটা লোহার পেরেক নিয়ে তাতে মন্ত্র পড়ে বার কয়েক সেটাতে ফু দিয়ে আরাধনের পকেটে চালান করে বললাম, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আর ভয় নেই। যা, এত তাড়াতাড়ি সব মিটে গেল? তবে যে আপনি বললেন আপনাকে ভুল। তা আমি কখন বললাম যে এখানেই সব শেষ? তোমরা আজকাল ছেলেরা না বাপু একটু তাড়াতাড়ি অধৈর্য হয়ে পড়ো। ঘটনা তো সবে শুরু হয়েছে। আপনি ওর কথা ছাড়ুন তো, আপনি বলুন তারপর কি হলো। তারানাথ ফুক ফুক করে বার কয়েক ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলো, পরদিন সকালে গঙ্গাধরের বাড়ি থেকে বেরোবো বলে তোড়জোড় করছি। এমন সময় বাড়ির বাইরে দেখি কিছু লোকের কলরব শোনা গেল। দাঁড়ান ঠাকুর মশাই, আমি দেখে আসছি কি হয়েছে। গঙ্গাধর বাইরে বেরিয়ে গেল। আমি ভাবলাম হয়তো ওদের নিজেদের কোনো ব্যাপার, কিন্তু এবার আমার সে ভুল ধারণা প্রমাণিত হলো। গঙ্গাধর এসেও জানালো বাইরের লোকজন নাকি আমাকেই খুঁজছে। আমি এবার অবাক না হয়ে থাকতে পারলাম না। আমাকে এখানে কেউ কেন খুঁজবে? হঠাৎ কাল রাতের আরাধনের কথাটা মনে পড়ে গেল। সে যাই হোক, বাইরে বেরিয়ে এসে জানলাম আসল ব্যাপারটা। আজ সকালের মধ্যেই নাকি গোটা কুলপাহাড়ি গ্রামে রটে গেছে যে গঙ্গা মুদির বাড়িতে নাকি কাল রাতে এক তান্ত্রিক এসেছেন। আরাধনকে নাকি রাতে ইনি ভূতে ধরা থেকে বাঁচিয়ে তুলেছেন। আর ঘুরে ফিরে সেই খবর গিয়ে উঠেছে জমিদার শিবনারায়ণ ঘোষালের কানে। তাই জমিদার বাবুর লোকেরা এসেছে আমাকে জমিদার বাড়িতে নিয়ে যেতে। গ্রামে ঘরে এইসব রটারটি হয় বুঝলে। একটা বাড়িতে পিন পড়লেও আশেপাশের 10টা বাড়ি সে খবর পেয়ে যায়। আর তার উপর আমি একজন তান্ত্রিকের মতো কাল রাতে গ্রামের ছেলের ভূত তাড়িয়েছি। সেখানে যে এ জিনিস রটবে না তা বলাই বাহুল্য। জমিদার মানুষ, বাধা দিলে হিতে বিপরীত হতে পারে। তাই পোটলা নিয়ে গঙ্গাধরকে বিদায় জানিয়ে চলে এলাম জমিদার বাড়ি।
বিশাল বড় তেতলা বাড়ি, রাজবাড়ির থেকে কম কিছু না বুঝলে। চারধারে পাঁচিল দিয়ে ঘেরা, বাড়ির পাশে বেশ সুদৃশ্য বাগান, বেশ বড় চত্বর নিয়েই জমিদার শিবনারায়ণের বাসস্থান তা বুঝতে পারলাম। দরজার লাঠি হাতে সন্ডা মার্কা একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। দারোয়ানকে পেরিয়ে লোকগুলো আমাকে নিয়ে বাড়ির পাঁচিলের ভেতরে প্রবেশ করলো। জমিদার বাবুর বাড়িখানা খাসা বানিয়েছে বলতে হবে। যাই হোক, সেসব প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিতে গেলে আমার আর কথা পারবে না। আসল কথায় আসা যাক। লোকগুলো আমাকে নিয়ে বাড়ির লাগোয়া একটা ছোট্ট ঘরের সামনে নিয়ে চলল। এটা বোধহয় কাছারি বাড়ি হবে। দরজার সামনে দাঁড়িয়ে একজন হাঁক দিল, ও নায়েব মশাই, নায়েব মশাই, আমরা এসে গেছি। এই দাঁড়া দাঁড়া, আসছি। এই সকাল সকাল এত চেঁচামেচি করিস নে তো। কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধ নায়েব মশাই বাড়ির বাইরে বেরিয়ে এলেন। বেটে খাটো চেহারার মানুষ, গোপ দাড়ি বেশ পরিপাটি করে কামানো, মাথার ঢেউ খেলানো সাদা চুলে মাঝ বরাবর সিথি কাটা, ঠিক যেন কেউ পাটের দড়ি পাকিয়ে টাকের সাথে আঠা দিয়ে লাগিয়ে রেখেছে। তান্ত্রিক ঠাকুর মশাই নিয়ে এসেছি, এই যে, বলেই আমাকে দেখালো। নায়েব মশাই আমাকে নমস্কার জানালেন। আমি প্রতি নমস্কার জানালাম। বাকিদের বিদায় দিয়ে নায়েব মশাই আমাকে নিয়ে ঘরে এলেন। পরস্পরের পরিচয় বিনিময় করার পর নায়েব মশাই আমায় বললেন, ঠাকুর, তোমাকে তুমি করেই বলছি। তোমার কথা আমি আর জমিদার শিবনারায়ণ দুজনেই আজ সকালে শুনি। কাল রাতে তুমি এই গাঁয়ের ছেলে হারাধনকে বাঁচিয়েছ, আর তাছাড়া তুমি একজন ব্রাহ্মণ সাধক। তাই শিবনারায়ণের একান্ত ইচ্ছে তুমি যদি ওর একটু ওই আতিথেয়তা গ্রহণ করো। আমার মতো সাধারণ মানুষ যে জমিদার বাবুর অতিথি হতে পারেন তা আমার পরম সৌভাগ্য। আর আপনারা যা ভাবছেন সেরকম বড় মাপের তান্ত্রিক বা সাধক আমি নই। ওই টুকটাক যা শিখেছি তাতেই সাধনার নেশায় ঘর ছেড়ে ঘুরে বেড়াচ্ছি। কাল সন্ধ্যায় এখানে পৌঁছেছি, তাই গঙ্গাধর আমাকে রাতে আশ্রয় দেয়, এই আর কি। তা বেশ বেশ। ওই তান্ত্রিক সাধকদের মধ্যে এমন একটু অন্তর্মুখী ভাব থাকেই। নিজেদের খুব একটা জাহির করা তারা পছন্দ করেন না। দাঁড়াও, আমি একটু শিবনারায়ণকে খবর দিই বরঞ্চ। এই বলে নায়েব মশাই উঠতেই যাবে, এমন সময় প্রায় 6 ফুট উচ্চতার এক লম্বা চওড়া কোচের ভদ্রলোক ঘরে প্রবেশ করলেন। গায়ে বেশ সুন্দর জরির কাজ করা পাঞ্জাবি, পরনে পাজামা, ফর্সা গায়ের রং, মুখে কুচকুচে কালো গোফ আর দাড়িতে ভদ্রলোকের উপস্থিতি বেশ আরো গাম্ভীর্যপূর্ণ হয়ে উঠেছে। ইনি যে জমিদার তার বলে দিতে হয় না, কিন্তু সবচেয়ে অদ্ভুত ভদ্রলোকের চোখের দৃষ্টি। ও দৃষ্টি কোনো সাধারণ মানুষের হতেই পারে না। ঘোলাটে বাদামি বৃত্তের কেন্দ্রে কালো মণির গভীরতার মধ্যে লুকিয়ে রয়েছে কিরকম একটা গোপন ভাণ্ডার, যেন চোখের মণিতে চলে শাশ্বত চিরপ্রদীপ, যা দিনের কোনো সময়ই নেভে না। তন্ত্র সাধনার মানুষের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের চরিত্রের বৈশিষ্ট্য সবকিছুই অর্থ বহন করে। এ দৃষ্টিও ঠিক তেমনই, তবে তা ঠিক সেই মুহূর্তে আমি বলে বোঝাতে পারতাম না। আমার এমনটা মনে হওয়ার আরেকটা অবশ্য কারণ রয়েছে। লোকটি যখন ঘরে প্রবেশ করে হঠাৎ করেই একটা চেনা পরিচিত গন্ধ আমার নাকে আসে। এ গন্ধ আমি আগেও অনুভব করেছি বহুবার, বিশেষ করে যখন শ্মশানে সাধু যজ্ঞ করেছি তখন। কিন্তু সেই গন্ধ এখানে আসবে কেন, কিছুতেই ভেবে পেলাম না। এই তো রুদ্রনারায়ণ, তুমি এসে গেছো, ভালোই হলো। এসো, পরিচয় করিয়ে দিই। ইনি সেই তান্ত্রিক যার কথা আমরা সকালে বলা বলি করছিলাম।
আর ঠাকুর, ইনি আমাদের জমিদার শিবনারায়ণের ওই ছোট ভাই রুদ্র নারায়ণ। হ্যাঁ, তোমরা কথা বলো, আমি তোমাদের দাদাকে একটু ডেকে আনি গে। এই কথা বলে নায়েব মশাই ঘর ছেড়ে বেরোতে যাবেন এমন সময় রুদ্রনারায়ণ বললেন, দাঁড়ান। কিছু বলবে? আমার 500 টাকা লাগবে এক্ষুনি। হঠাৎ দেখলাম এই কথা শুনে নায়েব মশাইয়ের মুখটা কিরকম ছোট হয়ে গেল। দাদা জানেন, অনুমতি দিয়েছেন? আমার কি এই বাড়িতে কোনো অধিকার নেই নাকি? হ্যাঁ, সব কথায় শুধু দাদা জানেন, দাদা অনুমতি দিয়েছেন, এই সেই। ভুলে যাবেন না নায়েব মশাই, আমি জমিদার হরিনারায়ণের ছেলে রুদ্র নারায়ণ। আমার যা চাই তা আমি নিজেই করেই ছাড়ি। নেহাত আপনি অনেক পুরনো দিনের লোক, ভাগ্য ভালো যে টাকা আমি চাইতে এসেছি। চাবিটাও তো ট্যাঁকে করে টং করে এখানে ওখানে ঘুরে বেড়ান। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, জমিদার বাড়ি ট্যাক্সাল থাকলেও তার থেকে টাকা নিয়ে নিজের ইচ্ছে মতো খরচ করা যায় না। সব কিছুর একটা হিসেব থাকতে হয়। সেসব হিসেব কৈফিয়ত আমি আপনাকে দিতে রাজি নই। টাকাটা দেবেন কিনা বলুন। টাকা নেওয়ার কারণ না জানলে আর তোমার দাদা মানে জমিদার বাবু স্বয়ং অনুমতি না দিলে আমি টাকা দিতে পারবো না। বেশ, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে দেখাতে হয় তাই রুদ্রনারায়ণ ঘোষাল ভালো করেই জানে। পারলে আটকে দেখাবেন। এই বলে গট গট করে একটা রাজকীয় অথচ দৃঢ় প্রতিজ্ঞ মেজাজে ঘর থেকে বেরিয়ে গেলেন রুদ্রনারায়ণ। রুদ্রনারায়ণ যতটা কড়া আর উগ্র স্বভাবের মনে হলো, শিবনারায়ণ বাবু ততটাই শান্ত ও কোমল স্বভাবের। জমিদার বটে, তবে তা নিয়ে তার মধ্যে কোনো রকম গাম্ভীর্য বা ঔদ্ধত্য নেই। তবে যেটা আছে সেটা হলো তুখোর দায়িত্ববোধ। আমার সাথে পরিচয় হলো। অনেকটা রুদ্রনারায়ণের মতোই চেহারা, কেবল পার্থক্যর মধ্যে আছে উচ্চতায়। একটু ছোট আর দাড়ি পুরোপুরি কামানো। এই জমিদার বাড়ির 2 ভাই, রুদ্রনারায়ণ ও শিবনারায়ণ বাবু। ঠাকুর মশাই, আপনার কথা আমরা শুনেছি। আমাদের গাঁয়ের ছেলে হারাধনকে আপনি কাল বিপদ থেকে বাঁচিয়েছেন। আর তাছাড়া আপনি ব্রাহ্মণ অতিথি, এই গ্রামে এলেন অথচ আমার বাড়ি আসবেন না, তা কি হয়? আমার একান্ত ইচ্ছে আপনি আমার আতিথ্য গ্রহণ করুন কিছুদিনের জন্য। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই জমিদার বাবু। আমার মতো সাধারণ মানুষ যে আপনার অতিথি হবে এ তো আমার পরম সৌভাগ্য। কিন্তু বুঝতেই তো পারছেন, সাধনার নেশায় ঘর ছেড়েছি। 1-2 দিনের বেশি কোথাও থাকতে যে আমার মন চায় না। আসছে শুক্রবার বাড়িতে মা লক্ষ্মীর পুজো, অন্তত সেই দিনটা যদি বাড়িতে আপনার মতো সাধকের সান্নিধ্য পাই তো অনুগ্রহ করে না করবেন না। এবার আর না করতে পারলাম না, রয়েই গেলাম সেখানে। জমিদার বাড়ির ব্যাপার সব এলাহি, থাকা খাওয়া থেকে শুরু করে সব কিছুই পূর্বপুরুষদের থেকেই এই জমিদারির ভার হস্তান্তরিত হয়েছে শিবনারায়ণের উপরে। বাড়িতে শিবনারায়ণের স্ত্রী রমাবতী এবং শিবনারায়ণের ছোট ভাই রুদ্রনারায়ণ। জমিদার বাড়ির লোকজন বলতে এই, বাকি চাকর বাকর মিলিয়ে তো আরো অনেকেই রয়েছে। আমার জন্য দোতলার একটা আলাদা ঘর ঠিক করা হয়েছিল। হাত মুখ ধুয়ে বসতেই চাকরদের একজন এসে খবর দিল, জল খাবারের জন্য জমিদার বাবু নাকি ডাক পাঠিয়েছেন। নিচে গেলাম। খাওয়ার জন্য আলাদা একটা বড় লম্বা ঘর, মাঝামাঝি কাঠের একখানা সুন্দর টেবিল, এদিকে ওদিকে করে প্রায় 10-12টা চেয়ারের মতো ব্যবস্থা করা হয়েছে খাওয়ার জন্য। তারই একদিকে খাবারের থালা সাজিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছেন শিবনারায়ণ। আসুন ঠাকুর মশাই, এটুকু আহার গ্রহণ করুন। আপনার জন্যই এই যৎ সামান্য আয়োজন। যৎ সামান্য তো নয়, যা করেছে তাতে বিকেল অবধি পেট ফুলে থাকবে। কাঁসার থালা বেশ সুন্দর গোল করে সাজানো, প্রায় গোটা 20 লুচি, মাঝে বড় ফালি করে কাঁটা বেগুন ভাজা, বাটিতে ঘন করে একদম ছোলার ডাল,
আরো 3টে রকমের তরকারি ও ভাজা, মিষ্টি, ভাঁড়ে দই, আবার খাবারের পরে আলাদা পাত্রে রাখা ফল। আরে করেছেন কি? আমাকে কি পেট ফাটিয়ে মারবেন নাকি? এত কখনো খাওয়া যায়? ওই অত খাওয়ার আপনি একা খেতে পারলেন? না খেয়ে আর উপায়? তাছাড়া আমার খাওয়া তোমরা দেখোনি। এই তোমাদের মতো বয়সে নির্দ্বিধায় কোনো সমস্যা ছাড়াই হাঁড়ি হাঁড়ি খাবার খেয়ে নিতে পারতাম। খাওয়ার সাথে তারানাথ কখনো আপোষ করেনি। আচ্ছা, ওই জমিদারের ভাই মানে রুদ্র নারায়ণ, উনি তখন অমন আচরণ করছিলেন কেন? বুঝবে বুঝবে, সব বুঝবে। তারপর সিগারেটের অবশিষ্টাংশটুকু ছায়দানির মধ্যে গুঁজে দিয়ে আবার বলতে শুরু করলো। খাওয়া দাওয়া সেরে আবার ঘরে এসে বসেছি। খোলা জানলা দিয়ে পেছনে জমিদার বাড়ির বড় পুকুরটা দেখা যায়। বেশ ফুরফুরে একটা হাওয়া আসছে ঘরের ভেতর। জমিদারের লোক তামাক সেজে দিয়ে গিয়েছিল। হুকোয় সবে মাত্র টান দিয়েছি, হঠাৎ একটা শব্দ কানে এলো। বুঝলাম ঘরের ভেতর কেউ যেন খুব উচ্চ স্বরে কথা বলছে। গলাটা শুনে বুঝতে বাকি রইল না এটা শিবনারায়ণ আর তার ওই ভাই রুদ্রনারায়ণ। কথাবার্তা সবটা পরিষ্কারভাবে শুনতে না পেলেও এইটুকু বুঝলাম রুদ্রনারায়ণ কোনো একটা ব্যাপারে বেশ উত্তেজিত হয়ে চেঁচিয়ে কথা বলছেন, আর শিবনারায়ণ তাকে শান্ত করার চেষ্টা করছেন। হঠাৎ আমার সেই সকালের কাছারি বাড়ির ঘটনাটা মনে পড়ে গেল, কিন্তু তাও খুব একটা আমল দিলাম না। ওনাদের পরিবারের বিষয় সমস্যা থাকতেই পারে, আমার অযাচিত নাক গলানোর কোনো দরকার নেই। সন্ধ্যায় আমি, নায়েব মশাই আর জমিদার শিবনারায়ণ দোতলার বারান্দাতে বসে আছি। হঠাৎ একটা বিকট চিৎকার, আমরা সবাই একেবারে চমকে উঠলাম। চিৎকারটা শিবনারায়ণের স্ত্রী রমাবতীর। কি হলো? আমরা দৌড়ে গেলাম ঘরের দিকে। ঘরে ঢুকে দেখি সে এক কাণ্ড। রমাবতী এলো চুলে হাত পা ছড়িয়ে মেঝেতে বসে থর থর করে কাঁপছে। এই কি হলো? কি গো, কি হয়েছে? চিৎকার শুনে ঝিচাকররা ছুটে এলো ওপরে, কিন্তু রমাবতী তখনও ভয়ার্ত চোখে তাকিয়ে পশ্চিমের খোলা জানলাটার দিকে। তাকে জল দেওয়া হলো। জল খেয়ে একটু থিতু হয়ে রমাবতী বললেন, আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম, হঠাৎ একটা খসখস শব্দ হলো। তো আমি ওই জানলাটার দিকে ঘুরে তাকালাম, আর দেখি অন্ধকারের মধ্যে দুটো লাল চোখ আমার দিকে তাকিয়ে। সে যে কি ভয়ঙ্কর দৃষ্টি, আমি বলে বোঝাতে পারবো না। এই সে কি কথা? এই দোতলার ঘরে কেউ এসে উঁকি মারবে কি করে? নায়েব মশাই তৎক্ষণাৎ লেঠেলদের মধ্যে একজনকে ডেকে বাড়ির পশ্চিম দিকে যেতে বললেন, হয়তো চোর এসেছে কিনা তা দেখার জন্য। ও গিন্নিমা, বলি সন্ধ্যাবেলা জানলা খুলে অমন চুল টুল আঁচড়িও নিকো, তেনাদের দৃষ্টি বড় খারাপ। এক কথায় ঘরের মধ্যে একটা চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। শিবনারায়ণ ধীরে ধীরে স্ত্রীকে তুলে খাটের উপর বসালেন। কিছুক্ষণ পর লেঠেলদের মধ্যে একজন এসে খবর দিল নিচে বাড়ির বাইরে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেও কাউকে পাওয়া যায়নি। এমনকি এখানে যে কেউ এসে কোনোভাবে দেওয়াল বেয়ে দোতলার ঘরের জানলা অব্দি উঠেছে তাও দেখে মনে হয় না, উঠবেও না, কারণ এ কাজ যে মানুষের না তা আমি কিছুটা হলেও বুঝতে পারছিলাম। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। এত হই হুল্লোড়ের শব্দ শুনে রুদ্রনারায়ণের বাবুর কানে যায়নি, তিনি তবে গেলেন কোথায়? মনের মধ্যে সেই অদ্ভুত অনুভূতিটা আবার মাথা চাড়া দিল, যেটা রুদ্রনারায়ণকে প্রথম দেখার পরই হয়েছিল আমার। কিছু একটা আলাদা বৈশিষ্ট্য আমি রুদ্রনারায়ণের চোখে মুখে দেখেছি, কিন্তু সেটা ঠিক কি? আচ্ছা জমিদার বাবু, আপনার ভাই মানে রুদ্রনারায়ণ বাবুকে তো কোথাও দেখতে পাচ্ছি না।
মনে হলো আমার কথায় যেন শিবনারায়ণ বাবু এবার তার ভাইয়ের কথা খেয়াল হলো। তিনি একবার নায়েব মশাইয়ের দিকে তাকালেন। রুদ্র কি করে, কোথায় থাকে, তা আমরাও মাঝে মাঝে বুঝতে পারি না ঠাকুর মশাই। মাঝে মধ্যে নিজের ঘর বন্ধ রেখে একা বসে কি কাজ করে ওই জানে। ইদানিং ওর শুধু বারবার টাকার দরকার পড়ে, অথচ কি কাজে এত টাকা ও লাগায় তা কখনোই আমাদের বলে না। এই নিয়ে মাঝে মাঝে কম অশান্তি হয়নি। হ্যাঁ, ভাইটা আমার বড্ড ছেলে মানুষ, বুঝলেন ঠাকুর মশাই, বড্ড জেদি স্বভাবের। রুদ্রনারায়ণ আজ সকালে এসেছিলেন ওই টাকা চাইতে, কিন্তু আমি না করে দিয়ে বলেছি ওই যতক্ষণ তুমি টাকার হিসেব দিচ্ছ আর যতক্ষণ ওই তোমার দাদা অনুমতি দিচ্ছেন আমি একটা করিও তোমায় দেব না। আর উনি শুনে আমার উপর রাগারাগি করে চলে গেলেন। ঘটনার প্রভাব এখানেই কেটে গেল। শিবনারায়ণ বাবু আর নায়েব মশাইরা সকলেই ভেবে নিলেন যে রমাবতী হয়তো চোখের ভুল হয়েছে, কিন্তু আমি তা মানতে পারলাম না। যে জিনিস 8-5 জনের চোখে ধরা দেয় না, সে জিনিস একজন কেউ দেখতে পেলে লোকে তাকে বলবেই যে সে ভুল দেখছে। রাতে খাওয়া দাওয়ার পর নিজের ঘরে এসে শুয়েছি। অনেকক্ষণ বিছানায় এপাশ ওপাশ করার পরেও ঘুম এলো না। উঠে গিয়ে দাঁড়ালাম খোলা জানলার সামনে। আকাশের প্রায় গোলাকার চাঁদটা মাঝে মাঝে কিরকম যেন মেঘে ঢাকা দিয়ে যাচ্ছে। অশুভ শক্তি নিজের ক্ষমতা বলে ঢাকতে চাইছে শুভ শক্তির আলোকে, কিন্তু পারছে না, তবুও চেষ্টা ছাড়ছে না। জগতে তো এমনটাই হয়, শুভ শক্তির জয় হয় আর অশুভ শক্তি বারবার হেরে যায়। হঠাৎ আমার চোখ গেল নিচে, জমিদার বাড়ির পুকুরটার দিকে। স্পষ্ট দেখতে পেলাম পুকুর পাড়ে দিয়ে অন্ধকারে গা মিশিয়ে কেউ যেন জমিদার বাড়ির থেকে বেরিয়ে বাইরের দিকে চলে যাচ্ছে। একটা পুরুষ মানুষ, তাতে কোনো সন্দেহ নেই। লোকটা আপাত মস্তক কালো চাদরে ঢাকা। অন্ধকারের মধ্যেও ভালো করে দেখার চেষ্টা করলাম। লোকটার হাঁটা চলার ধরন দেখে বুঝতে পারলাম রুদ্রনারায়ণ, কিন্তু এই মাঝরাতে তিনি এভাবে গা ঢাকা দিয়ে যাচ্ছেন কোথায়? যদিও গোপন কিছু করার জন্য লোকে এই পন্থাই অবলম্বন করে থাকে। দেখতে দেখতে রুদ্রনারায়ণ পুকুর পেরিয়ে ওধারে চটকা আর পুকুর গাছে ঘেরা ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। জানলাটা ছেড়ে আমি বিছানায় এসে শুলাম। মাথাটা ঝিমঝিম করছিল। বারবার মনে হচ্ছিল এই বাড়ির সাথে অশুভ কিছু ঘটবে খুব শীঘ্রই। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। হঠাৎ ভোর রাতে একটা বিকট অট্টহাসিতে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি আমার ঘরের ভেতরটা খুটখুটে অন্ধকার, আর তার মধ্যে কিরকম একটা দম বন্ধ করা ধোয়াটে ভাব। এই অন্ধকারের মধ্যেও ভাটার মতো জল জল করছে 4-5 জোড়া লাল চোখ। তবে কি এই অন্ধকার একদল পিশাচিনী আমাকে ঘিরে ধরেছে? কিন্তু এরা এখানে এলো কি করে? কারা এরা? কিছুই বুঝতে পারলাম না। ধীরে ধীরে সেই অশরীরী দল আমার আরো কাছে ঘেঁষে আসতে শুরু করলো, আর সেই সাথে একটা বিকট চামড়া পচা গন্ধ। গাটা আমার কেমন যেন গুলিয়ে উঠল। সাথে সাথেই বুঝলাম অন্ধকারে একটা হাত যেন আমার গলাটা চেপে ধরেছে, আর সেই সাথে আমাকে ঠেলে বালিশের সাথে রীতিমতো সেধিয়ে দিয়েছে। এতটা জোর সে হাতে যে আর কিছুক্ষণ ধরে থাকলে আমার প্রাণ বেরিয়ে যাবে। ছটফট করে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। গোটা ঘর জুড়ে কেবল একটা পিশাচিনীদের রক্ত জল করা অট্টহাসি। যন্ত্রণায় আমার মুখ দিয়ে একটা গোঙানি বেরিয়ে এলো। তাহলে কি এই বিদেশ বইয়ের সাথে আমার প্রাণটা এভাবে বেঘরে যাবে? নিজের বাড়ি ঘর পরিবার মায়ের কথা খুব মনে পড়তে লাগলো। মনে পড়ল সাধনার জীবনের অদ্ভুত সব অভিজ্ঞতার কথা, মাতু পাকলির কথা।
আমার ভিক্ষাগুরুর কথা। হয়তো হয়তো এখানেই সব শেষ। হঠাৎ কমে এলো হাসির শব্দ, আর সাথে সাথেই বুঝলাম আমার গলার উপর থেকে হাতগুলো আলগা হচ্ছে। ইষ্ট দেবতাকে স্মরণ করে চোখ মেলে উঠে বসলাম বিছানা। কোথায় সেই অন্ধকার দম বন্ধ করা পরিবেশ? কোথায় সেই পিশাচির দল? আমার ঘরে তো কেউ নেই, তাহলে কি স্বপ্ন দেখলাম? উফ, এত ভয়ানক স্বপ্ন! চোখ কচলে দেখলাম ভোর হতে আর 1 প্রহর বাকি। ঘুমটা চোখে লেগেছিল। একটু জল খেয়ে বিছানায় শুয়ে আবার ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে আমি যেটা দেখলাম তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। ঘুম ভাঙতে একটু দেরি হয়েছিল। একটা বিকট চেঁচামেচিতে ঘুম ভাঙল। এত সকালে আবার কি হলো? ছুটে নিচে নেমে এলাম। বাইরে বেরিয়ে দেখি কাছারি বাড়ির দিকে লোকের ভিড়। জমিদারের চাকর, লেঠে, লোক লস্কর সব জটলা বেঁধে দাঁড়িয়ে রয়েছে। ভিড় ঠেলে এগিয়ে গেলাম ভেতরে। যে দৃশ্য ভেতরে দেখলাম, অমন ভয়ঙ্কর দৃশ্য আমি খুব কমই দেখেছি। কাছারি বাড়ির ঘরের মেঝেতে মাথায় হাত রেখে বসে শিবনারায়ণ আর তার স্ত্রী রমাপতি। মুখে আঁচল চাপা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। সামনে পাথরে মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে রুদ্রনারায়ণ। আর সকলের মাঝে মেঝেতে অসহায়ভাবে পড়ে মৃত নায়েব মশাই। এ মৃত্যু স্বাভাবিক নয়। নায়েব মশাই ঘাটটাকে যেন কেউ প্রচন্ড আক্রোশে ঘুরিয়ে সম্পূর্ণ পেছনের দিকে বাঁকিয়ে দিয়েছে। সুতোয় বাঁধা ঠেলার মতোই তার লটকে রয়েছে একদিকে। লাল টকটকে চোখ আর জিভ সব ঠেলে বেরিয়েছে। মৃত্যুর পূর্বে ভয় আর যন্ত্রণা ফুটে উঠেছে মুখের অভিব্যক্তিতে। দৃশ্য দেখে আমি রীতিমতো আঁতকে উঠলাম। নায়েব মশাইয়ের এই দশা করলটাকে? দুপুরে বাড়ির বৈঠকখানায় চিন্তিত মুখে বসে আমি আর জমিদার শিবনারায়ণ। নায়েব মশাই সৎকার করা হয়েছে সকালে। ওনার স্ত্রী পুত্র কেউ নেই, বিয়ে থা করেননি। এই কাছারি বাড়িতেই উনি থাকতেন, আর জমিদারির দায়িত্ব যা ছিল সব পালন করতেন। নায়েব মশাইরাও বংশ পরম্পরায় এখানে একই দায়িত্ব পালন করে এসেছেন। ইনি রয়েছেন শিবনারায়ণের বাবার আমল থেকে। ওনার বরাবরই ভোর ভোর ঘুম থেকে ওঠা অভ্যাস। ওনার চাকরও সকাল সকাল ওনাকে জল খাবার পৌঁছে দেন। আজকে চাকরি সেই জল খাবার নিয়ে গিয়েছিল। গিয়ে দেখে ঘরের দরজা ছিটকানি লাগানো নেই, আর মেঝেতে এমন অসহায়ভাবে মরে পড়ে আছে নায়েব মশাই। পরে খোঁজ নিয়ে জানা যায় যে ওনার ঘর থেকে টাকার বাক্স রীতিমতো উদ্ধার হয়ে গিয়েছে। সেটা যে চুরি গেছে তা সন্দেহ নেই, এবং চুরির জন্য এই খুন তাতেও সন্দেহ নেই। কিন্তু দরজা জানলা কোথাও কিছু ভাঙার শব্দ বা চিহ্ন নেই। দারোয়ানরাও কিছু শুনতে বা দেখতে পায়নি। আর তাছাড়া কোনো মানুষের পক্ষে একটা মানুষকে এভাবে মারা রীতিমতো অসম্ভব ব্যাপার। এসব কি করে হলো ঠাকুর মশাই? নায়েব মশাইয়ের এই অবস্থা? জমিদার বাবু, যা হয়ে গেছে তা হয়ে গেছে, সে নিয়ে ভেবে লাভ নেই। এখন আপনাদের লক্ষ্য খুনিকে খুঁজে শাস্তি দেওয়া। আপনার কি কাউকে সন্দেহ হয়? এসব ন্যাকামোর কথা বন্ধ করুন দেখে। আমরা দুজনেই ঘুরে তাকালাম। দেখি রণমূর্তি ধারণ করে ঢুকেছেন রুদ্রনারায়ণ। আমার দিকে চোখ রেখে দৃষ্টিতে রীতিমতো আগুন বর্ষণ করে বললেন, এই যে সাধু, ভালোই ভালোই বলুন, ওই টাকার বাক্স কোথায় কোথায় ঢুকিয়ে রেখেছেন? আমি তো আকাশ থেকে পড়লাম। রুদ্রনারায়ণ এসব কি বলছে? আমি যতটা পারি নিজেকে শান্ত গলায় বললাম, আপনি এসব কি বলছেন রুদ্রনারায়ণ বাবু? কিসের টাকার বাক্স? আমার কাছে তো কোনো টাকার বাক্স নেই। চুপ শালা, চোরের মায়ের বড় গলা। আজ বুঝতে পারছি কেন এই জমিদার বাড়িতে এসে আস্তানা গেড়েছেন। টাকার লোভ, তাই না? রুদ্র,
কি হচ্ছে কি? ঠাকুর মশাই আমাদের অতিথি। দাদা, সবটা শুনলে তুমিও এই লোকটাকে শুলে চড়াতে বাধ্য হবে। কালকেই তোমাকে বলছিলাম না, এসব ঝাড়ফুঁক করা সাধু টাদু আনা মানে ঘরে খাল কেটে কুমির আনা। আজ দেখলে তো কথা মেললো কিনা। এই তোমার দেবতুল্য অতিথি শ্রীযুক্ত তারানাথ তান্ত্রিক টাকার লোভে কাল রাতে নায়েব মশাইকে খুন করে বাক্স লোপাট করেছে। মুখ সামলে রুদ্রনারায়ণ বাবু, হতে পারে আপনি জমিদার বাড়ির ছেলে, তাই বলে আমার মতো সাধারণ মানুষকে এইভাবে মিথ্যে অপবাদ দেওয়ার কোনো অধিকার আপনার নেই। মিথ্যে কি সত্যি সেটা নয়, দেখাই যাক। আসুন আসুন আমার সাথে, এই চল তোরা। এই বলে রুদ্রনারায়ণ দুজন লোক নিয়ে গট গট করে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলেন। আমি আর জমিদার দুজনেই যেতে লাগলাম পেছনে। রুদ্রনারায়ণ এসব কি করছেন, কেন করছেন, আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। তখন আমার ঘরের সামনে এসে দাঁড়ালো সকলে। রুদ্রনারায়ণ এক লাথি মেরে খুলে ফেললো ঘরের দরজা। তারপর তিনজন মিলে ঘরের ভেতরে শুরু করলো চিরুনি তল্লাশি। তবে বেশিক্ষণ না, কিছুক্ষণের মধ্যেই আমার খাটের তলা থেকে বেরিয়ে এলো সেই হারিয়ে যাওয়া বাক্সটি। নায়েব মশাইয়ের ঘর থেকে খোয়া যাওয়া সেই টাকার বাক্স। এসব কি করছে না করছে আমি কিছুই বুঝতে পারলাম না। শুধু এইটুকু বুঝলাম, কিছু না করেও নিজের অজান্তেই আজ আমি সকলের চোখে খুনি এবং অপরাধী। সমস্ত অপমান, লাঞ্ছনা, কটু কথা মুখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। বলা হলো আমি নাকি তন্ত্র মন্ত্র করে এসব কাণ্ড ঘটিয়েছি, তাই যতদিন আমি এ বাড়িতে থাকবো ততদিন এ বাড়ির সমূহ নাকি বিপদ। সেসব বিস্তারিত বলে আর অযথা কথা বাড়াচ্ছি না। শুধু আমাকে কিছুটা বিশ্বাস করলেন কেবল জমিদার গিন্নি রমাবতী। ঠাকুর মশাই, কে কি ভাবছে, কে কি বলছে আমি তা জানি না, কিন্তু নিজের চোখকে তো আমি আর অস্বীকার করতে পারি না। তাই আপনার উপর যখন এই গর্হিত অপরাধের দায় এসে পড়েছে, তখন আপনাকেই এর সমাধান করতে হবে, খুঁজে দিতে হবে আসল অপরাধীকে। কিন্তু এই ভিটেতে এই খুনিরা ঠাই হবে না, একে এক্ষুনি দূর করে দেওয়া হোক। জমিদার শিবনারায়ণ নির্দেশ দিলেন আমি এ বাড়িতে থাকতে পারবো না বটে, তবে এই ঘটনার সত্যতা প্রমাণ না করা অবধি এই গ্রাম ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। তারানাথ থামল। মন্ত্রমুগ্ধের মতো সবটা এতক্ষণ শুনছিলাম আমি আর কিশোরী। তারানাথের মুখে আগেও অনেক অদ্ভুত কিছু শুনেছি, কিন্তু আজকেরটা অনেক আলাদা। তারপর তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তাতে অগ্নি সংযোগ করল। তারপর মৃদু হেসে বলল, তারপর আর কি, সেদিনই জমিদার বাড়ি ছাড়লাম। তল্পি তল্পা গুটিয়ে আবার এসে পড়লাম গঙ্গাধরের ভিটেতে। কোথাও তো একটু ঠাঁই নিতে হবে নাকি? না, জমিদার বাড়ির কারোর উপর আমার কোনো রাগ নেই। ওনাদের জায়গায় যে কেউ থাকলে এটাই করতেন। ওনারা যে আমাকে মৃত্যুদণ্ড দেননি তাই অনেক। তবে রমাবতীর কথাটা সবসময় মাথায় ঘুরতে লাগলো। আমাকে খুঁজে বের করতেই হবে এর পেছনে কে আছে। শুধু আমার কেন জানি না মনে হচ্ছিল এ কাজ কোনো মানুষের নয়। যদি সে খুন করে চুরি করেও থাকে, তাহলে আমার ঘরে বাক্স ঢুকিয়ে গেল কি করে? গঙ্গাধরকে বললাম সব কথা খুলে, জমিদার বাড়ি যাওয়া থেকে আসা অবধি সব কিছু। গঙ্গাধর আমাকেই বিশ্বাস করলো, বলল, ঠাকুর মশাই, আমি আপনাকে এই দুদিনে যতটুকু চিনেছি তাতে স্বয়ং ভগবান এসে বললেও আমি মানব না যে আপনি এই পাপ করেছেন। কিন্তু আমাকে যে প্রমাণ করতে হবে সেটা। আচ্ছা ঠাকুর মশাই, আপনি জমিদার বাবুর ভাই মানে এই রুদ্রনারায়ণকে কিরকম বুঝলেন? কেন বলো তো? শিবনারায়ণ যে জমিদার বাড়িতে জমিদারি পেয়েছেন,
রুদ্রনারায়ণ কিন্তু কখনোই তা মেনে নিতে পারেননি। তাছাড়া ছেলেটার স্বভাব চরিত্রী একদম ভালো না। মদ, মেয়ে মানুষ আর জুয়ায় অনেক টাকা খুইয়েছে। একটা সময় তো দুই ভাই এই নিয়ে রোজকের ঝামেলা লেগেই থাকতো। বছর খানেক আগে তো এই রুদ্রনারায়ণ কি কারণে বাড়ি ছাড়লো, ফিরল 6-8 মাস পর। কি করছিল, কোথায় গিয়েছিল কেউ জানে না। ওকে আমার একদম ভালো লাগে না ঠাকুর মশাই। আমি নিশ্চিত ওর দাদার কখনোই ভালো চায় না। হঠাৎ রুদ্রনারায়ণের বাড়ি ছাড়ার কথা শুনে আমার মাথায় কিরকম একটা বিদ্যুৎ খেলে গেল। তার চোখ মুখের অমন ভাব, বাড়ি থেকে রাত বিরেতে বেরিয়ে যাওয়া, জমিদার বাড়িতে হওয়া এসব অলৌকিক ঘটনা, আর সর্বোপরি রুদ্রনারায়ণের মনে জমে থাকা প্রতিহিংসা, দুয়ে দুয়ে 4 করতে আমার আর অসুবিধা হলো না। আমার মতোই তার মানে রুদ্রনারায়ণ বাড়ি ছেড়েছিল সাধনা করার জন্য। সে সাধনা শিখে আবার ফিরে এসেছে, তাই সেদিন তার চোখে আমি অমন দৃষ্টি দেখতে পেয়েছিলাম অমন চেনা গন্ধ। আর সেই সাধনার বলে আজ সে শিবনারায়ণের হাত থেকে দখল করতে চেয়েছে জমিদারিত্ব। যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে, হাতে একদম সময় নেই। তোমাদের জমিদার বাড়ির উপর অনেক ঘোর বিপদ আসতে চলেছে। কিন্তু করবেনটা কি? সত্যি তো বিপদ তো বুঝলাম, কিন্তু সেটা কি তা জানা থাকলে তার মোকাবিলা করব কেমন করে? আমি নিশ্চিত আমার সাথে যা হয়েছে তার পেছনে রুদ্রনারায়ণই দায়ী। কারণ সে যখন জানতে পারে আমি নিজেও তন্ত্র সাধনা করি, আমাকে এই জমিদার বাড়ি থেকে না সরানো অবধি তার কার্যসিদ্ধি হবে না। আজ রাতে তুমিই থাকবে আমার সাথে, জমিদার বাড়ির উপর নজর রাখতে হবে। আমি নিশ্চিত রুদ্রনারায়ণ আজকেই যা করার করবে। কথা মতো কাজ হলো। আগের দিন ঠিক যেরকম সময় রুদ্রনারায়ণ বাড়ি থেকে বেরিয়েছিলেন, আজ আমরা তার কিছুটা আগে ভাগেই চলে গেলাম জমিদার বাড়ি। দূরে একটা গাছের পেছন থেকে লক্ষ্য করতে লাগলাম বাড়ির উপর। নির্দিষ্ট সময় পর বেরিয়ে অন্ধকারে গা মিশিয়ে বাড়ির পেছন দিক থেকে বেরিয়ে এলেন রুদ্রনারায়ণ। খুব সন্তর্পণে এদিক ওদিক তাকিয়ে নিয়ে চললেন নিজের লক্ষ্য পূরণে। একটু তফাৎ থেকে পিছু নিলাম আমরা। গ্রাম ছাড়িয়ে রুদ্রনারায়ণ প্রবেশ করলেন জঙ্গলের মধ্যে। ঠাকুর, এই রাস্তা তো শ্মশানের দিকে যায়। সেটাই স্বাভাবিক। রুদ্রনারায়ণ যে কোনো নিম্নমানের সাধনা করবেন তা আমি জানি, আর তার জন্য শ্মশানে তাকে যেতেই হবে। শ্মশান থেকে বেশ কিছুটা দূরে ফাঁকা জায়গায় যজ্ঞ বেদি বানিয়ে বসেছেন রুদ্রনারায়ণ। আজ তাকে আর একদমই জমিদার বাড়ির ছেলে বলে মনে হচ্ছে না। শত্রু দুষ্ট হলেও তার এই সাধকের বেশ সত্যি দেখে চমক লাগিয়ে দেওয়ার মতো। আমরা কিছুটা দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে সবটা দেখতে লাগলাম। দেহবন্ধন থেকে শুরু করে যজ্ঞের প্রাথমিক যাবতীয় যা কাজ সবটাই করল রুদ্রনারায়ণ। ধীরে ধীরে জ্বলে উঠল যজ্ঞের আগুন। আগুনের চঞ্চল ফুলকির আলো যেন কিলবিল করে উঠতে লাগলো রুদ্রনারায়ণের শরীর জুড়ে। আগুনে ঘি ও অন্যান্য আহুতি দিতে দিতে মন্ত্র পড়তে লাগলেন তিনি। ওং ওং ক্রুং ক্রুং কটু কটু ওং ক্রুং ক্রুং ওং। আর বুঝতে বাকি রইল না রুদ্রনারায়ণের অভিসন্ধি। রুদ্রনারায়ণ তার মানে ভূদিনী সাধনা করছেন। বৃহৎ তন্ত্রসার গ্রন্থে এর উল্লেখ রয়েছে। নরকের এক নিকৃষ্ট শক্তি একবার সাধকের যদি বশবর্তী হয়, সাধকের সব আজ্ঞা তারা পালন করবে। শত্রু নিধনের জন্যই এই নিম্ন শাখার সাধনার সাহায্য নেওয়া হয়। হঠাৎ চারপাশে তীব্র আলোড়ন উঠল। একটা বিকট দম বন্ধ করা পরিবেশ তৈরি হলো যজ্ঞবেদী ঘিরে। আর সেই সাথে
একসাথে পিশাচদের দল খিলখিল করে অট্টহাসির শব্দ, সেই হাসি যা আমি সেদিন আমার স্বপ্নে শুনেছি। রুদ্রনারায়ণের বলিষ্ঠ কণ্ঠে মন্ত্রপাঠ যেন সে পরিবেশকে আরো ভয়ানক করে তুলেছে। দেখলাম ছায়ার মতো প্রতিনিধি দল যেন হাতে হাত দিয়ে ঘিরে রয়েছে রুদ্রনারায়ণকে, আর তাদের খিলখিলিয়ে হাসির শব্দ এবার চোখ দিয়েছে রুদ্রনারায়ণের অট্টহাসি। সবকিছু এখন আমার কাছে জলের মতো পরিষ্কার। তার মানে কাল রাতেই প্রেতের দল গিয়েছিল নায়েব মশাইকে খুন করতে, আর তারপর দোষ চাপাতে তারাই বাক্স এনেছিল আমার ঘরে। অর্থাৎ যেটা আমি স্বপ্ন বলে ভেবেছিলাম তা আদৌ স্বপ্ন নয়, বাস্তব। এরা এখন রুদ্রনারায়ণের দাস, সে যা বলবে এরা তাই করবে, সন্দেহ নেই। এইসব কি হচ্ছে ঠাকুর মশাই? কারা এরা? ভয় পেও না, শিগগিরই এসো আমার সাথে। গঙ্গা জল হবে, থাকলে আমাকে তাড়াতাড়ি একটা ঘুঁটি এনে দাও দেখি। গঙ্গাধর সব ব্যবস্থাই করবে। জলের ঘটি নিয়ে রুদ্ধশ্বাসে ছুটে গেলাম জমিদার বাড়ির দিকে। প্রতিনিধির দল এখনো এখানে আসেনি। যা করার আমাকে তাড়াতাড়ি করতে হবে। ইষ্ট মন্ত্র জপ করতে করতে গোটা জমিদার বাড়িটা ঘিরে ছড়িয়ে দিলাম গঙ্গা জল। জমিদার বাড়িটাকে এখন রক্ষা করবে মন্ত্র পড়া জলের বলয়। দূরে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করতে লাগলাম এক ভয়ঙ্কর বিভীষিকার সম্মুখীন হওয়ার জন্য। চাঁদের আলো জমিদার বাড়ির গায়ে প্রতিফলিত হয়ে এক অপরূপ দৃশ্য তৈরি করেছে। হঠাৎ একটা কালো ধোঁয়ার রেখা সে সৌন্দর্যকে যেন দাগ কেটে দিয়ে গেল। রুদ্রনারায়ণের প্রেত অনুচররা কালো ধোঁয়ার বলয় করে এসে ঘিরে ধরল গোটা জমিদার বাড়িটা। বাতাসে ভর করা মত্ত হাতির মতো ধাক্কা দিতে লাগলো জমিদার বাড়িটাকে। সেই সাথে বিকট হাসির শব্দ আর গন্ধ। কিন্তু জমিদার বাড়িকে এখন রক্ষা করছে আমার দেওয়া মন্ত্র বলয়। বাড়ির ভেতর থেকে মানুষের ছোটাছুটি চিৎকারের কানে আসতে লাগলো। সেই সাথে এক কালো বিষ বাষ্পের বিকট গর্জন। মনে মনে ঈশ্বরকে স্মরণ করলাম। হে ঈশ্বর, রক্ষা করো, তুমি রক্ষা করো। আতঙ্ক আর বিভীষিকার এক সহাবস্থানে পড়ে অসহায়ের মতো মনে হতে লাগলো কুল পাহাড়ি জমিদার বাড়িটা। জমিদার বাড়ির ভেতর থেকে একাধিক স্ত্রী পুরুষের চিৎকার ভেসে আসছে। আমি সবকিছুকে যেন ছাপিয়ে যাচ্ছে ভূতনীত দলের হুঙ্কার আর উদ্দেশ্য সিদ্ধি না পাওয়া এক আক্রোশ আর ক্ষোভ। সে দৃশ্য চোখে না দেখলে কল্পনা করা কঠিন। এদিকে আমার পাশে গঙ্গাধর, আমার পাশে আতঙ্কে জ্ঞান হারিয়েছে সে। আমি তখনও শুভ শক্তিতে ভরসা রেখে ঈশ্বরকে স্মরণ করে যাচ্ছি। নিজের সাধনা আর শক্তির উপর ভরসা আমার আছে। আমি সৎ ব্রাহ্মণ সন্তান। কারোর ক্ষতি বা নিজের উদ্দেশ্য সাধনের জন্য আমি সাধনা করিনি। আমার বিশ্বাস আমার ক্ষমতার বলে এ শক্তি পরাস্ত হবে। মাতু পাগলির শিষ্য ডামরতন্ত্রে দীক্ষিত তারানাথ জ্যোতির্নবীদের কাছে আর যাই হোক কোনো তুচ্ছ নারকীয় নিম্ন শক্তি পেরে উঠতে পারে না। কতক্ষণে বিভীষিকা পরিবেশ ছিল জানি না। একটা সময় এই কালো ধোঁয়াটা ছেড়ে বেরিয়ে গেল জমিদার বাড়িটা। বুঝলাম শুভ শক্তির কাছে অশুভ শক্তি আবার ব্যর্থ হয়েছে। তারানাথ থামল। সিগারেটটা দুবার জোরে জোরে টেনে সেটা ছায়দানির মধ্যে গুঁজে দিল। তারপর নিম্ন শাখার সাধনা মানেই আগুন নিয়ে খেলা, বুঝলে? খেলতে না পারলে সেই আগুনেই পুড়ে ছাই হতে হবে। রুদ্রনারায়ণের ক্ষেত্রেও তাই হলো। তার প্রেত অনুচররা নিজেদের কার্য সিদ্ধি করতে বাধা পেয়েছিল, তাই তারা ফিরে গিয়ে
আবার সাধককে হত্যা করে। পরদিন সকালেই রুদ্রনারায়ণের ঘাড় মটকানো বিকৃত মৃতদেহটা উদ্ধার হয় শ্মশানের কাছে। সবটা শুনে শিবনারায়ণ বাবু সব দিক থেকেই ভেঙে পড়েছিলেন। পরপর দুজন পরিবারের লোককে হারানো, নিজের ভাইয়ের এই পরিণতি আর আমার সাথে দুর্ব্যবহার, কোনোটাই তিনি মেনে নিতে পারেননি। তবুও সকলে মিলে তাকে বুঝিয়েছি। আমার পায়ের উপর পড়ে হাউ হাউ করে কাঁদছিলেন ভদ্রলোক। কিন্তু দোষ যে তার নয়, দোষ যে তার কপালের। নিয়তির বিধান বোধহয় এটাই। আঘাত সবসময় কাছের মানুষগুলোই দেয়। আবার আপনি গিয়েছিলেন জমিদার বাড়ি? না, গ্রাম ছেড়েছিলাম। বাড়িতে মরার ওষুধ লেগেছে, পুজো করতে নেই। শিবনারায়ণ বাবু অনেক করে অনুরোধ করেছিলেন আবার পুজোয় আসার জন্য, কিন্তু ভবঘুরে মানুষ, কোথায় থাকবো কে জানে। তাছাড়া যে বাড়িতে রমাবতীর মতো অমন লক্ষ্মী বউ আছে, সেই বাড়িতে আমি না গেলেও তার যথেষ্ট মঙ্গল হবে। শুধু একটাই আফসোস, যদি একবার পূর্ণিমার আলো গায়ে মেখে রমাবতীর গলায় সুর করে শুনতে পেতাম মা লক্ষ্মীর পাঁচালী। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করে বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। শুনছিলেন পল্লব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও ভৌতিনী তন্ত্রের মারণ বান। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলাম আমি দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল অভিক, সৌরভ, দীপ্তিমান, রাজ, পার্থ, অরণ্যদেব, পূজা এবং মেঘনা ও সুদেশনা। পোস্টার ডিজাইনে ছিল আকাশ। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে।